আপনি কিসের কথা বলছেন? তুমি কি আমার ছেলেটাকে একটুও ভালোবাসো না? ধরে রাখা রোজার হাতটা শিথিল হয়ে এলো। হৃদযন্ত্র দ্রুত বেগে ছুটতে লাগলো। নিঃশ্বাস দ্রুত থেকে দ্রুততর হতে লাগলো। রুক্ষ প্রকৃতি হঠাৎই যেন দক্ষিণা হাওয়ায় গা এলিয়ে দিল। মনের এক গোপন কুঠুরিতে কে যেন কড়া নাড়তে লাগলো। রোজার কণ্ঠনালী থেকে কথা বেরোতে চাচ্ছে না কিছুতেই। চোখ জোড়ো বুঝে আসতে চাইলো, কথা বলতে মোটেও ইচ্ছে করলো না। উফ, ওর এত লজ্জা কেন লাগছে? রোজা কোনো রকমে উত্তর দিল, জানি না। সুহানা শেখ হেসে ফেলল। হালকা কেশে তিনি বললেন, নিজেকে প্রশ্ন করে দেখো মেয়ে, হয়তো খুব সহজেই উত্তরটা জেনে যাবে। আমাকে বলতে ইচ্ছে না হলে বলো না, তবে যাকে ভালোবাসো তাকে অবশ্যই বলো। রোজা নিশ্চুপ রইল। সবকিছু কেমন ঘোলাটে লাগছে। সুহানা শেখের গলা আবারও শোনা গেল, আর একটা কথা, নেহার বিয়েতে যদি তুমি না আসো তাহলে আমি বুঝে নেব যে তুমি আমার জন্যই আসোনি, আমাকে এখনো মন থেকে ক্ষমা করতে পারোনি। তেমনটা ভাববেন না আন্টি, এরকম কিছুই নয়। তোমার আসার অপেক্ষায় রইলাম, তখন কথা হবে মেয়ে। ফোনটা রেখে রোজা কিয়ৎক্ষণ হতভম্ব হয়ে বসে রইল বিছানার একপাশে। সুহানা শেখের প্রশ্নের উত্তরটি তো ওর জানা, তাহলে ও কেন সত্যিটা বলতে পারলো না? এই যে সময়ে অসময়ে যে আদৃশকে আজকাল সে অনুভব করে, এটা কি প্রথম প্রেমের অনুভূতি? ওর হাতে হাত রেখে সুদূরে যাওয়ার তীব্র চেষ্টাটাকে বাস্তবে পরিণত করার যে বাসনা, এটাকে কি প্রয়োজনীয়তা বলে? আদৃশের প্রতি ও যে প্রচণ্ড মানসিক আসক্তিতে ভুগছে, এটাই কি প্রেম? ওর সাথে সারাটি জীবন একসাথে কাটানোর যে সুপ্ত এক ইচ্ছে ওর মনোজগতের গোপন কুঠুরি থেকে মুক্ত হতে চায়, এর নামে কি ভালোবাসা? চারদিকে শীতের আমেজ, ধোয়া ওঠা ভুতুড়ে কুয়াশারা জেকে বসেছে প্রকৃতিতে। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে বিশাল আকৃতির সূর্য। রোজাদের বাড়ির অন্দরমহলে সকাল থেকেই অনেকটা হুলস্থুল রব। তার কারণ আজ ডিসেম্বরের 16 তারিখ, আর ঠিক 5 দিন পরে নেহার বিবাহের দিন ধার্য করা হয়েছে। এই উপলক্ষে ইনায়েত আর ইমতিয়াজ সাহেব ফোন করে জানিয়েছেন তারা যেন পুরো পরিবার নিয়ে বিয়ের 1 সপ্তাহ আগে থেকেই ও বাড়িতে উপস্থিত থাকে। এর মধ্যে 2 দিন পেরিয়ে গেছে, বিয়ের বাকি 4 দিন। গত রাতে নিশিতা ফোন করে আজই যেতে বলেছে ওদের। সেজন্য আজিজুর রহমান বড় ভাইয়ের পরামর্শ মোতাবেক দ্রুত কাজকর্ম গুছিয়ে নিয়েছে। বাড়ির সকলে নিমন্ত্রিত বলে রোজার মন খানিকটা বিষণ্ণ। ও ভেবেছিল বিয়েতে যাবে না, বাড়িতে চাচা চাচির সঙ্গে থেকে যাবে, কিন্তু সুলতানা এমনভাবে জোর জবরদস্তি করলো যে রাজি না হয়ে পারল না রোজা। কিভাবে নেহাফিয়ার সামনে গিয়ে দাঁড়াবে ভাবলেই ওর কপাল চাপড়াতে ইচ্ছা করে। সবচেয়ে বড় কথা, কোন মুখে সে আদৃশ্যের সামনে গিয়ে দাঁড়াবে? লোকটার চোখে চোখ রাখলেই তো ওর মনের ভেতরটা পড়ে ফেলতে পারবে আদৃশ। মনোবল শক্ত রাখার ব্যর্থ চেষ্টা করে আকাশে নীল রঙের সালোয়ার কামিজ গায়ে জড়িয়ে নিল রোজা। চুলগুলো কোনো রকমে একটা বেরুনি বেঁধে নিল। সুলতানা মেয়ের মতিগতি সুবিধার মধ্যে করতে না পেরে জিজ্ঞেস করলেন, এ কি, তুই বড় সুটকেসটা নিবি না? বই খাতা ছাড়া ওখানে গিয়ে কি পড়াশোনা করবি? তাছাড়া তোর ভার্সিটি ছুটিও তো প্রায় শেষ, আবার ফিরতে আসবি নাকি এখানে? রোজার টনক নড়ল। বাড়ির কেউই তো এসব ঝামেলার কথা জানে না। রোজা যে ওখানকার সবকিছু ছেড়ে চলে এসেছে এটা তো ওদের বলেনি সে। বাড়ির সবাই জানে ও গ্রামে ছুটি কাটাতে এসেছে, কিন্তু এখন মাকে কি বলবে? বলে দেবে যে ও আর শহরে ফিরতে চায় না? ওকে ভাবনায় নিমগ্ন দেখে সুলতানা রেগে উঠলেন। তোর হয়েছেটা কি বলবি? ফাজিল মেয়ে কথাকার, থম মেরে বসে না থেকে সবকিছু গুছিয়ে নে, এখন রওনা দিলে পৌঁছাতে বিকাল হয়ে যাবে। রোজা মাকে আর কিছু বলার প্রয়োজন মনে করলো না। দরকারি জিনিসপত্র ব্যাগে গোছাতে শুরু করলো। দূরত্বই ভালোবাসার গুরুত্ব বোঝায়। বোধহয় এত দিনের বিচ্ছেদটা রোজার জন্য খুবই প্রয়োজন ছিল, নয়তো নিত্য নতুন সব অনুভূতির সঙ্গে ওর পরিচয় ঘটতো না। হিম ছড়ানো ঠান্ডা বাতাসে হৃদকম্পন বারবার প্রমাণ করছিল ওর চেতনায় অনুভূতিতে আদৃশ নামক লোকটা কতটা মিশে আছে। সময় নামক প্রতিটি মুহূর্ত নিদারুণ সব স্বপ্নের জন্ম দিচ্ছিল ওর অনুভবের প্রহরে প্রহরে। বাড়ির বড় মেয়ের বিয়ে বলে আদৃশদের কাছের আত্মীয় স্বজন সবাই বিয়ের প্রায় 1 সপ্তাহ আগেই চলে এসেছে। বাড়ির সব কাজকর্ম সবাই মিলেমিশে করছে। সোহানা শেখকে তার বাড়ি থেকে নিয়ে এসেছে উৎসব। অপরাধ বোধে তিনি আর বেশি বাড়াবাড়ি না করলেও ঈশা মায়ের কাছে ঘেঁষল না, এমনকি কথাও বলল না।
মনে মনে খুবই দুঃখ পেল সোহানা শেখ। তবে অন্য দিনগুলোর মতো আদৃশ আজ আর ঘরের ভেতর থাকলো না। মেহমান ভর্তি বাড়িতে লোকজনদের কাজকর্মের দিকটা সেই দেখার দায়িত্ব নিল। ইদানিং যেন রাগ ওর মাথায় চেপে বসে থাকে। পান থেকে চুন খসলে ওর রাগের শিকার হতে হয় সবাইকে। কি হয়েছে, কেন হয়েছে, সবকিছুর কৈফিয়ত দিতে হয় ওকে। এমনকি বাড়ির বাইরের লোকদের সাথেও একই ব্যবহার। ওর এই আচরণে বাড়ির সকলেই অতিষ্ঠ। তবে সুহানা শেখের সাথে বেশ নম্রভাবে আচরণ করলো, যাতে ঈশা কষ্ট না পায়। আজ বিকেলে অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকদের কাজ তদারকি করছিল আদৃশ। হঠাৎ ম্যানেজমেন্টের এক লোক ওর সাথে বেয়াদবি করায় এক থাপ্পড়ে ছেলেটির দাঁত ভেঙে দেয়। গালের চামড়া রক্তাক্ত করে ছেড়েছে আদৃশ। উৎস আর ইমতিয়াজ সাহেব ওকে ছাড়িয়ে নেয়। পরে ধরাধরি করে ছেলেটাকে হসপিটালে নিয়ে যায় ওরা। মিতালি ছেলের এই ব্যবহারে খুব রেগে অনেক কথা শুনিয়ে দেন। লিভিং রুমের শান্ত পরিবেশে মিতালির তেজদীপ্ত কথা আর আদৃশের ভয়ঙ্কর রাগ দেখে মেহমানরা সবাই চুপ করে ঘটনাটা পর্যবেক্ষণ করছিল। পাছে আবার কার কাজে ভুল হয়ে যায় সে চিন্তা করে ওরা আর সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজেদের কাজে মনোযোগ দিল। কেউ কেউ আবার মনে মনে আদৃশকে গালাগালও দিল। আদৃশের মেজাজ ঠান্ডা করার জন্য ফিহা এক গ্লাস শরবত এনে ধরিয়ে দিল ওর হাতে। সোফায় বসে গ্লাসে চুমুক দেওয়ার মতো অবস্থায় হঠাৎই বাড়ির সরদর দরজা দিয়ে বাড়ির ভেতর পদার্পণ করা মেয়েটিকে দেখে রক্ত ছলকে উঠল যেন। ও কি ভুল দেখছে? কয়েক সেকেন্ড চোখ দুটো বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল আদৃশ। তারপর চোখ দুটো খুলে আবারও সামনে ছিল। না, ও ভুল দেখেনি। রোজানা সত্যি এসেছে, কিন্তু কেন? আবার ওকে কষ্ট দিয়ে ক্ষতবিক্ষত করতে? কিন্তু আগের মতো ভুল সে আর করবে না। রোজানো নামক রোগটি যদি ওর মস্তিষ্ক থেকে দূর না হয়, তাহলে সেই মস্তিষ্কটাকে এবার নষ্ট করে দেবে সে। তবে নিজের জায়গা থেকে উঠল না আদৃশ। চোখ দুটো মোবাইল ফোনে নিবদ্ধ রেখে ধীরে সুস্থে শরবতের গ্লাসে চুমুক দিল। এ বাড়িতে পা রাখতেই যে আদৃশকে চোখের সামনে দেখতে পাবে ঘূর্ণাক্ষরেও ভাবেনি রোজা। মিতালি, নিশিতা সবাই ওদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেও রোজার মনোযোগ ছিল সম্পূর্ণ আদৃশের উপর। কত দিন পর দেখলো সে ওকে। একদিন, 2 দিন নয়, 1 মাসেরও বেশি সময় পর। নিজের মধ্যেই খুব লজ্জাবোধ কাজ করলেও আদৃশের পাশের সোফায় বসে থাকা ঈশা, নেহা, ফিহার সঙ্গে আলাপ করতে এগিয়ে গেল রোজা। ঈশা, নেহা ওকে দেখে খুব উচ্ছ্বাস প্রকাশ করলেও ফিহা তিরিকি মেজাজ দেখিয়ে সেখান থেকে চলে গেল। আদৃশ ভুলেও ওর দিকে তাকালো না। মোবাইল স্ক্রল করতে করতে দোতলার সিঁড়ির দিকে পা বাড়ালো ও। এটা দেখে রোজা খুব আহত হলো। নেহা সেটা টের পেয়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাইয়া তোর নামটাও শুনতে পারে না এখন। রোজা হতভম্ব হয়ে তাকালো। কখন যে অশ্রু জলে চোখ দুটো ভিজে উঠেছিল বুঝতেই পারেনি যে। কিভাবে ভাঙবে আদৃশের রাগ? কিভাবে বোঝাবে আদৃশকে ওর অনুভূতির কথা? কিভাবে বলবে যে সে আদৃশকে ভালোবাসে? রোজা এসেছে শুনে রান্নাঘর থেকে মিতালি এক প্রকার ছুটেই এলেন। ঘর ভর্তি মানুষের ভিড়ে রোজাকে দেখতে পেয়ে মনটা যেন শান্ত হলো। তার দিকে চোখ পড়তেই রোজা আলতো করে হাসলো। এগিয়ে এসে ভালো মতো জিজ্ঞেস করলো। মিতালির চোখে মুখে অপরাধ বোধ ফুটে উঠলো যেন। সবার সামনে কোনো বাক্য বিনিময় করতে না পারলেও কাজ সেরে লিভিং রুমটা একটু ফাঁকা হতেই রান্নাঘরের পাশের একটা ফাঁকা ঘরে নিয়ে এলেন রোজাকে। তারপর অনুতপ্ত গলায় বললেন, তোমার অপেক্ষাতেই ছিলাম মা। তুমি এসেছো দেখে খুব খুশি হয়েছি। আপনাদেরকে না জানিয়ে চলে যাওয়াটা উচিত হয়নি আমার। সরি আন্টি। এভাবে বলো না মা। জানি তুমি কোন পরিস্থিতিতে চলে গেছিলে। আমাদেরকে মাফ করে দিও মা। তোমার সম্মান রক্ষা করতে পারিনি আমরা। আরে কি করছেন আন্টি? আমি রেগে নেই আপনাদের প্রতি। এভাবে ক্ষমা চাইবেন না প্লিজ। তুমি খুব ভালো মেয়ে। রোজা নিশ্চুপ থাকলো। সৌজন্যতা বজায় রাখতে চেষ্টা করলো হাসার। মিতালি একটু সময় নিয়ে একসময় রুদ্ধ কণ্ঠে বলে উঠল, আমি জানি আদৃশ তোমাকে অনেক পছন্দ করে, ভালোবাসে। দেখো মা, প্রেম ভালোবাসার বিষয়টা কারোর হাতে নেই। কখন কিভাবে হয়ে যায় বুঝতেও পারি না। নতুন অনুভূতির সাথে নিজেকে মানিয়ে নিতে একটু সময় লাগে। তুমি হয়তো ওর ব্যবহারে কষ্ট পেয়েছো, তাই না? এজন্য ওর হয়ে আমি তোমার কাছে বিশেষভাবে ক্ষমা প্রার্থী। আমি রোজা নিশ্চুপ হয়ে বসে রইল। ওর অস্বস্তি না হলেও খারাপ লাগছে। মিতালির এভাবে ক্ষমা চাওয়াটা ওর ভালো লাগছে না, বরং নিজেকেই ছোট মনে হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক, ভালোবাসা বলে কয়ে আসে না।
এজন্য আতিশ ওকে পর্যাপ্ত সময় দেয়নি তা নয়, কিন্তু রোজাই সেসব পাত্তা দেয়নি। এজন্য অবশ্য আদেশ জোর জবরদস্তি করেনি ওকে, কিন্তু মাঝখানে সেসব ঘটনা সবটা কেমন ওলট পালট হয়ে গিয়েছে। অযথায় আদৃশকেও অপমান করেছে, ওর ভালোবাসা অনুভূতি এসবকে তাচ্ছিল্য করেছে, যেখানে ওর কোনো দোষই নেই। এই বিষয়গুলো একজন মানুষের কাছে খুবই অমূল্য, দামি। সেখানে বিনা কারণে আঘাত করলে পাল্টা আঘাতে নিজেকে ক্ষত বিক্ষত হতে হয়। রোজা ভাবনা থেকে বেরিয়ে আসে মিতালির কথায়। অজান্তেই ওর ফুফু তোমাকে নিয়ে উদ্ভট ধারণা পোষণ করেছিল, সেসব ভুলে যেও মা। হুম। পুরনো সব ভুলে গিয়ে বিয়েতে কিন্তু খুব আনন্দ করবে, একদম মন খারাপ করে থাকবে না, কেমন? রোজা উপর নিচে মাথা নাড়িয়ে সায় জানায়। মিতালি আলতো হেসে উঠে দাঁড়িয়ে ওর কপালে চুমু এঁকে দেয়। ব্যাপারটায় অনেক চমকালো। মিতালি আলতো হেসে বলল, তোমার মতন একটা মেয়ের খুব প্রয়োজন আমার, শুধু নিজের মেয়ে করে রাখবো বলে। রোজা থমকায়, ভ্রুকুচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় মিতালির ছলছল করা দুটি চোখের দিকে। তড়িঘড়ি করে আঁচলের কোণা দিয়ে জলটুকু মুছে নেন তিনি। অপ্রস্তুত হেসে কাজের বাহানা দিয়ে চলে আসেন। রোজার জন্য যে তার ছেলে কতটা কষ্টে পড়ছে তা দেখে তিনি খুব ব্যথিত। রোজা যদি রাজি থাকতো তাহলে এক্ষুনি কাজে ডাকিয়ে নিজের পুত্রবধূ করে নিতেন তিনি, কিন্তু আফসোস রোজার মনোভাব বুঝতে ব্যর্থ তিনি। ওইদিকে রোজা হতভম্ব হয়ে চিন্তার জগতে মগ্ন হয়ে পড়ছে। মিতালি এটা কি বলে গেল? ইনডিরেক্টলি কি তিনি রোজাকে নিজের পুত্রবধূ করার কথা বুঝিয়েছেন? ব্যাপারটা অন্যরকম লাগলো ওর কাছে। রোজা নিজেও জানে না ও কতটুকু আনন্দ করতে পারবে এই বাড়িতে ওই মানুষটার সামনে থেকে। মৃদু একটা দীর্ঘশ্বাস ফেলে ও ঠাই সেখানেই বসে পড়ে। তখনই ওখানে নেহা আসে। রোজা বাস্তবে ফিরে আসে। গোমরা মুখে বসে থাকা রোজাকে দেখে নেহা ওর মনোভাব বোঝার চেষ্টা করে। গেস্ট রুমে নেহার বান্ধবীরা মিলে গায়ে হলুদে কী কী করবে তার পরিকল্পনা করছে, আর রোজা এখানে একলা বসে। নেহা মুখ কালো করে রাগ দেখিয়ে এক প্রকার জোর করে রোজাকে গেস্ট রুমের আড্ডায় নিয়ে যায়। বিয়ের দিন যতই এগুচ্ছে ততই বাড়ির লোকেদের কর্মব্যস্ততা যেন দ্বিগুণ হয়ে উঠেছে। বাড়ির সকলের সাথে রোজা আর ওর মাও বিভিন্ন কাজে মিতালি নিশিতাকে সাহায্য করছে। ইতিমধ্যে বাড়ির ভেতর বাইরে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। সাদা রঙের মরিচ বাতির আলোয় দূর থেকে বাড়িটাকে একটা শুভ্র পাথরের তৈরি ছোটখাটো প্রাসাদ বলে মনে হয়। অতিথিরা প্রায় সবাই এসে পড়েছে। দূরের আত্মীয় স্বজন কিছু বাকি রয়ে গেছে। ওরা আসবে একেবারে হলুদের দিন, কারণ বাড়িতে থাকা প্রতিটা রুমই এখন ব্লকড। এখন অতিরিক্ত মেহমানের জন্য পর্যাপ্ত থাকার জায়গা নেই। এ কারণে উৎসকে অবধি নিজের ঘরটা ছেড়ে আত্মীয় ঘরে শিফট হতে হয়েছে। ফিহা ঈশার সঙ্গে নেহার ঘরে থাকলো। রোজা এঙ্গেজমেন্টের দিন রোজা নেহার বরকে দেখেনি, তাই রিজবির সাথে ওকে পরিচয় করিয়ে দিয়েছে নেহা। যাই হোক, বাড়ির সবাইকে হাসি খুশি দেখে বেশ ভালোই লাগছে সুহানা শেখের। তিনি কোনো ঝামেলা আটার চিন্তা ভাবনা না করে রোজার কাছে সন্তর্পণে আবারও নিজের দোষ স্বীকার করে মাফ চেয়ে নিলেন। রোজা ঈশার ব্যাপারটা জানতো, সেজন্য স্বাভাবিকভাবেই সুহানা শেখকে মাফ করে ঈশার সাথে মিলিয়ে দিল। মা মেয়ে দুজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটিও করলো। সেটা দেখে রোজা মুচকি হাসলো। ওকে ঘিরে যেসব ঝামেলা তৈরি হয়েছে সব কিছু এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে প্রায়। রোজার বাবা সারাক্ষণ ইনায়েত সাহেবের সঙ্গে বিয়ের কাজকর্ম দেখেন। ওর মা সুলতানা, বোন নিশিতা আর মিতালির সঙ্গে রান্নাবান্নায় সাহায্য করছেন। বিয়েবাড়ির হইচই বরাবরই বিরক্তিকর একটা বিষয়, সেজন্য উৎস ওর বন্ধুদের নিয়ে ছাদে গিয়ে আড্ডায় মেতে উঠেছে। লিভিং রুমে ঈশা মেহেদির প্যাকেট গুনছে। বোধহয় দুটো কম পড়েছে, তাই ছোট একটা বাচ্চাকে বলে লন থেকে ফিহাকে ডেকে নিয়ে আসতে। বাচ্চাটি দৌড়ে যাওয়ার আগেই দরজা দিয়ে ঢোকা কারোর সাথে ধাক্কা খায়। রোজা তখন ইউটিউবে কিছু রান্নার রেসিপি দেখছিল সোফায় বসে। হুট করে আদৃশকে দেখেই ও উঠে চলে যায় রান্নাঘরে। লোকটা যদি সকালের মতো ওকে চোখের সামনে দেখে আবার চেঁচামেচি করে ওঠে। পরিবেশ শান্ত রাখতেই ও আদৃশের চোখের আড়ালে চলে যায়। ওইদিকে ধাক্কা খেয়ে সামনে তাকাতেই আদৃশকে দেখে ভয়ে গুটিসুটি বেড়ে দরজার আড়ালে লুকায় বাচ্চাটি। দৃশ্যটি দেখে আদৃশ চোখ কুঁচকে তাকায়। পরক্ষণেই ভাবে বাচ্চাটা হয়তো লিভিং রুমে করা ওর আচরণ দেখে ভয় পেয়েছে আজ সকালে।
ও দুপা এগিয়ে মুচকি হেসে হাঁটু ভেঙে বাচ্চাটির সামনে বসে পড়ে। ওর স্নিগ্ধ গালে হাত রেখে বলল। তোমার নাম কি? বাচ্চাটি জড়সড় হয়ে বলল, আমি মিমি সোনা। আধো আধো বলিতে নামটি উচ্চারণ করতেই আদৃশ হেসে ফেলল। খুব সুন্দর নাম তো তোমার। টাঙ্কু। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? কেন? তুমি সবাইকে বকো, হুম, আমাকে বকবে? আমাকে অমন মনে হয়? মিমি উপর নিচ মাথা নাড়াতেই আদৃশ বলল। তুমি খুব মিষ্টি বাচ্চা, ওদের আমি পছন্দ করি। মিমির চোখ চকচক করে ওঠে, ঘাড় কাত করে বলে। আমাকেও। আদৃশ হাসি মুখে মিমির নাকটা টেনে দিয়ে বলল। মিমি সোনা। মিমি আদৃশের গালে একটা ছোট চুমু এঁকে বলে। তুমি খুব ভালো তো। তাহলে সকালে ওই লজ্জাপির সাথে ওইভাবে কথা বললে কেন? রোজার নামটা যে লোজা উচ্চারণ করেছে মুহূর্তে সেটা বুঝতে পারলো আদৃশ। অজান্তই হেসে উঠল সে। কিছুক্ষণ নীরব থেকে তারপর চোখ উঁচিয়ে বলল। রাগ হয়েছিল। রাগ হলেও লজ্জাপির সাথে ওভাবে কথা বলবে না। বড়দের সাথে এভাবে কথা বলতে নেই, ওদেরকে দুষ্টু বলে। কিন্তু তুমি তো তা নও। আদৃশ মিমির পাকা পাকা কথা শুনে অপ্রস্তুত হেসে বলল। আচ্ছা মিমি সোনা, আর বলবো না। মিমি মিষ্টি হেসে ওর গাল টেনে দিল, তারপর আধো আধো বুলিতেই বলল। আমি এখন যাই, পরে কথা হবে কেমন? ঠিক আছে মিমি সোনা। মিমি ওর কাছ থেকে বিদায় নিয়ে দৌড়ে চলে যায়। আদৃশ এতক্ষণ হাঁটু ভেঙে বসেছিল, এবার সে উঠে দাঁড়ায়। স্যুটটা খুলে হাতে নিয়ে ডান হাতের 3টে আঙুল দিয়ে কপালটা ঘষতে ঘষতে ক্লান্ত ভঙ্গিতে বসে পড়ে সোফায়। তারপর হাঁক ডাক ছেড়ে মিতালির উদ্দেশ্যে বলে ওঠে। কফি চাই আমার। রোজা তখন রান্নাঘরে অযথাই দাঁড়িয়েছিল। নিশিতা মুরগি কাটছে আর মিতালি আটা গুছে। হাত বন্ধ থাকায় তিনি নিশিতাকে বললেন। কফি তৈরি আছে, কাউকে দিয়ে পাঠিয়ে দে তো। নিশিতা কাজ করছিল বিধায় পাশে দাঁড়িয়ে থাকা রোজাকে হন্তদন্ত গলায় কফির মগটা আদৃশকে দিয়ে আসতে বলল। নিশিতার মাথায় তখন ঝামেলার ব্যাপারটা ছিল না। মিতালি একটু দূরে থাকায় কথাটা ঠিক খেয়াল করলো না। এদিকে খালার আদেশ শুনে রোজার পা সেখানেই আটকে গেল, তবু অগ্রাহ্য করতে পারল না। নিচের হতভম্ব ভাবটা কাটিয়ে ফোনটা সেলফের উপর রেখে কফির মগ হাতে নিতেই খেয়াল হলো ওর হাত কাঁপছে। কয়েক সেকেন্ড নিজেকে ধাতস্থ করে গাঢ় নিঃশ্বাস ফেলে কফির মগ নিয়ে লিভিং রুমের দিকে পা বাড়ালো। আদৃশ চোখ দুটো বন্ধ করে আঙুল ঘষারত অবস্থায় বিরক্তির সুরে তৃতীয়বারের মতো কফির মগটা দ্রুত আনতে বললেই ওর কানে বাজে মেইলি কণ্ঠ। ঘাড় সোজা করে চোখ খুলে তাকাতেই রোজার বিমূঢ় চেহারা দেখে আপনা আপনি ভ্রুজোড়া কুঁচকে ওঠে। খানিকটা সময় চুপ করে রোজার মনোভাব বোঝার চেষ্টা করে মাথা উঁচিয়ে জিজ্ঞেস করে। কি চাই? উঁচু গলায় বলা কথাটা শুনে রোজা কেঁপে ওঠে, মিনমিন করে বলে। আপনার কফি। আদৃশ এতক্ষণে ওর হাতের দিকে তাকায়। নিজের প্রিয় কফি মগটা রোজার হাতে দেখে চোখ শক্ত করে গর্জে উঠল। এটা আপনার হাতে কেন? ওয়াই? আন্টি দিলেন। রোজার কাঁপাকাঁপি দেখলো আদৃশ, চেহারা কালো করে ফেললো সঙ্গে সঙ্গেই। আশ্চর্য, এভাবে কাঁপছে কেন রোজানু? আদৃশকে কি ভয় পাচ্ছে? হতেই পারে, সকালের ঘটনার জন্যই তো হয়তো। তিনি কি মেজাজে অফিসে যাওয়ার উদ্দেশ্যে সকালে নিচে নামতেই আদৃশ দেখলো রোজা ঈশার সঙ্গে কাজ করছে। নিশ্চিন্ত মনে ফুলদানিতে জমা ধুলোর আস্তরণ ঝাড়ছে আদৃশেরই প্রিয় একটা শার্ট দিয়ে। নিজের অতি প্রিয় শার্টের বেহাল অবস্থা দেখে রাগ আয়ত্তে আনার বদলে মাথায় চড়ে বসে ওর। এগিয়ে গিয়ে রোজাকে কিছু কড়া কথা শোনাতেই মিতালি এসে ওকে থামানোর চেষ্টা করে, কিন্তু তাতেও আদৃশের রাগ কমে না। মুখ দিয়ে যা আসে তাই বলতে থাকে। অতিথিদের কেউ কেউ আড়াল থেকেও তা শুনছে। মাছের কথা কাটাকাটি আর বাঘ বিতন্দায় অপমানে রোজার চোখ ছলছল হয়ে আছে। হঠাৎ ওই চোখগুলোতে চোখ পড়তে কণ্ঠস্বর আটকে যায় আদৃশের। বক্ষ গহরের সূক্ষ্ম ব্যথা চিনচিন করে উঠতেই হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। রোজানোটা কি বোঝে ওকে কষ্ট দিয়ে আদৃশ নিজেই বেশি কষ্ট পায়? ভাবনার প্রহর কাটিয়ে বাস্তবে ফিরে এসে মুখাভাবে কাঠিন্যতা ছড়িয়ে আদৃশ বলে ওঠে। চাই না আমার কফি। বলেই পা বাড়ায় সিঁড়ির দিকে। রোজা কাঁপতে কাঁপতে হন্তদন্ত পায়ে ওর পেছনে পেছনে ছুটে এসে জিজ্ঞেস করে। আমি এনেছি বলে খাবেন না? অফকোর্স, যার তার হাতের কফি আমি খাই না। এটা আমি বানাইনি আন্টি, মানে আপনার মা বানিয়েছেন। উনি কাজ করছেন বলেই আমার হাতে পাঠিয়ে দিল।
আদ্রিস ঘুরে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ওর দিকে। রোজা অস্বস্তি নিয়ে মাথা নিচু করলো। আচমকা ছো মেরে ওর হাত থেকে কফির মগটা নিয়ে নেয় আদ্রিস। রোজা হতভম্ব হয়ে যায়, একটু সময় নিয়ে নিজেকে সামনে তারপর বলল, সকালে রাগ করে বেরিয়ে গেলেন, তাই কথাটা বলতে পারিনি। আসলে ওটা যে আপনার শার্ট আমি জানতাম না। কাজে খালা কোথা থেকে নিয়ে এসে আমাকে দিল, আমি কিছু না ভেবে। থাক, আপনার কাছে এক্সকিউজ চাইনি। নিজেকে নিষ্পাপ প্রমাণ করার জন্য সব সময় একটা এক্সকিউজ রেডি রাখেন, তাই না? আমি এক্সকিউজ রেডি করে রাখি না। আমি সত্যটা কথার মাঝপথে রোজাকে থামিয়ে দেয় আদ্রিস। তারপর এক রাশ বিরক্তি নিয়ে বলে ওঠে, স্টপ ইট। তোতা পাখির মতো এক লাইনে কয়বার আমি আমি করছেন? আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছুক নই এই আদ্রিস। যত সব ঢং আর বাচ্চামিপনা। একটা তাচ্ছিল্যকর ভাব নিয়ে আদ্রিস সেখান থেকে চলে যায়। রোজা গাল ফুলিয়ে দাঁড়িয়ে থাকে, ইচ্ছে করছে নিজের মাথার চুল নিজেই ছিঁড়ে ফেলতে। রোজা প্রচন্ড বিরক্ত হলো নিজের উপর, ভীষণ রকম বিরক্ত। ঘরে সবকিছু ভেঙে নিজের বিরক্ত ভাবটা কাটাতে ইচ্ছে করলো। এঙ্গেজমেন্টের পরের 1.5 মাসে রিজভি এবং নেহার সম্পর্কে খুব উন্নতি হয়েছে। দুবার দেখাও করেছিল। তখনই রোজার সঙ্গে হবুর পরিচয় করিয়ে দিয়েছে নেহা। প্রায় দুজনের ফোনে কথা হতো। কথা বলতে বলতে অবশ্য রিজভি নেহা দুজনকে কখন যে মন বিনিময় করে বসে আছে টেরই পায়নি। নেহা কিছুটা শান্ত স্বভাবের হলেও রিজভি ঠিক তার উল্টো। বাংলা একটা প্রবাদ আছে, লেবু মিষ্টির চিপড়ে তিতা হয়ে যায়। নেহার ক্ষেত্রেও সেটাই ঘটেছে। যে মেয়ে গলা উঁচু করে কোনোদিন টুস শব্দটা পর্যন্ত করে না, সে মেয়ে বিয়ের মাত্র কটা দিন আগেই সামান্য কারণ নিয়ে এত রাগ দেখাবে ভাবেইনি রিজভি। ব্যাপারটা অতি তুচ্ছ। কাল সারাদিন অফিসের কাজের অনেক চাপ ছিল, সেজন্য লাঞ্চ খাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। রাত 10টার দিকে বাসায় ফিরতেই পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয় রিজভির। তবে সময় মতো ওষুধ খাওয়ার পরই তা দ্রুত ঠিক হয়ে যায়। আর এই ব্যাপারটায় নানা প্রকার ঝাঁঝালো মশলা মাখিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে একটা গল্প বানিয়ে হবু ভাবির কাছে উপস্থাপন করেছে ইমতি। ফোনের মধ্যে রিজভির অসুস্থতার খবর শুনে নেহা বেজায় চটে গেল। সারাদিন না খেয়ে চাকরি করতে রিজভিকে কে বলেছে? এত এত টাকা দিয়ে করবে কি সে? নেহা কি পাগল টাকার? নিজের স্বাস্থ্যের প্রতি যার খেয়াল নেই, সে আবার বউয়ের খেয়াল রাখবে কিভাবে? কেয়ারলেস লোক কোথাকার। তৎক্ষণাৎ রিজভি ফোন দিয়ে রাগারেগি করলো অনেকক্ষণ। ওকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে সোজা সুইচ অফ করে রাখলো সে। ওদিকে রিজভি বেচারা তো বউয়ের রাগ দেখে হতভম্ব। নেহার কাণ্ডে রিজভি যখন বারবার ওকে ফোনে ট্রাই করেও পাচ্ছে না, তখন ওর মেজাজ খারাপ হয়ে গেল। ব্যাপারটা কে নেহাকে জানিয়েছে খোঁজ করতে ইমতি ভয় ভয় ভাইয়ার কাছে সবটা স্বীকার করলো। ওকে আচ্ছা মতো কানমলা দিয়ে রিজভি ফিহাকে ফোন করে নেহাকে চাইলো, কিন্তু নেহা বেজায় রেগে ওর সাথে কথা বলবে না বলে ফিহার সাথেও অনেকক্ষণ চেঁচামেচি করলো। অগত পুরো ব্যাপার ফিহাকেই খুলে বলল রিজভি। নিজের বোনের কাণ্ডে অবাক হলো ফিহা। বিমুর চেহারা নিয়ে বসে থাকা নেহাকে দেখে রিজভিকে বলল তার হবু বউ বেশ রেগে আছে। কিছু বলতে গেলে নেহা কামড়ে দেয়, তাই ওকে আর ঘাটালো না ফিহা। এই রাগকে হাতিয়ার করে রিজভির কাছ থেকে শালিদের ট্রিট আদায় করার শর্ত জারি করলো ফিহা ঈশা। বিপাকে পড়ে রিজভিও রাজি হলো শালিদের ট্রিট দিতে। আপাতত প্রেয়সী রাগ ভাঙানোটাই ওর কাছে মুখ্য বিষয়। এজন্য সামনাসামনি দেখা করে কথা বলে নেওয়াটাই বেশ সুবিধের। ঠিক হলো কাল হাফ অফিস করে শালিদের নিয়ে বেরোবে রিজভি। যেহেতু বিয়ের বাকি 3 দিন, তাই পরদিন দুপুরের খাওয়া দাওয়া শেষে সবাই একটু আড্ডায় মশগুল হবে বলেই ঠিক করলো। তখনই আদ্রিসদের বাড়ির ল্যান্ডলাইনে ফোন এলো। মিতালি ফোন ধরে বুঝতে পারলো নেহার হবু শ্বশুর বাড়ি থেকে ফোন এসেছে। রিজভির মা জানালেন শালিদের নিয়ে একটু বাইরে বেরোতে চায় তার ছেলে, সঙ্গে অবশ্য নেহা থাকলে ভালো হয়। ঈশা ফিহার জোড়াজড়িতে সবার অগোচরে তিনি অনুমতি দিলেন ওদেরকে যাওয়ার জন্য। রিজভির কথাটা গোপন করেই মেলায় যাওয়ার বায়না ধরল ফিহা। অনেকক্ষণ জোর করার পরে নেহা যেতে রাজি হলো, সঙ্গে রোজাকেও তৈরি হতে বলল। আদ্রিস সারাদিন বাড়িতেই ছিল। ঘুম থেকে উঠে লিভিং রুমে আসতেই বাড়ির মেয়েদেরকে একা একা সেজেগুজে বেরোতে দেখে আপনা আপনি ভ্রু কুঁচকে এলো তার। জোড়া শক্ত করে পেছন থেকে ডেকে উঠল সে। পরিটরি সেজে কোথায় যাওয়া হচ্ছে তোদের? চৌকাট পেরোতে গিয়েই আদ্রিসের প্রশ্ন শুনে থেমে গেল ফিহা। হতাশ হয়ে পেছনে ফিরে মিথ্যে বলার চেষ্টা করলো। আসলে মেলায় যাচ্ছিলাম। নেহাপুর বিয়ে হয়ে গেলে সবাই একসাথে তো আর যেতে পারবো না,
তাই আর কি। তোরা 4 জন? আর কে যাবে? আমরাই। উৎস ভাইয়াকে বলেছিলাম, কিন্তু ও বাবার সাথে বাজার করতে গেছে। এই ভিড়ভাট্টায় এতগুলো মেয়ে নিয়ে যাওয়াটা রিস্ক। আমি বলি কি, তুমি চলো না আমাদের সাথে। সম্পূর্ণ কথাটা শেষ করার আগেই পাশ থেকে নেহার হাত চেপে ধরল রোজা। আদৃশ কেন যাবে? ও গেলে সারাক্ষণ পিঞ্চ করে কথা বলবে। ওর তীক্ষ্ণ দৃষ্টির সামনেই থাকতে চায় না রোজা। নিজের স্বভাব বিরুদ্ধ হয়ে এতবার সরি বলার পরেও যখন লোকটার রাগ কমলো না, তাহলে আর কিছুই করবে না সে। আগের মতোই থাকার চেষ্টা করবে রোজা। নেহার কথাটা বিবেচনায় এনেই আদৃশ গম্ভীর গলায় বলল, ওয়েট, চেঞ্জ করে আসছি। বাহ, এত অল্পতে রাজি হয়ে গেল লোকটা। বেশিক্ষণ ছাড়তেও হলো না। বোনদের নিয়ে যেন তার কত চিন্তা করতে করতে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আহারে। বিভৎস কিছু কথাবার্তা মনে মনে আউড়িয়ে রোজা মুখ কালো করে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছে ও না গেলেই ভালো। মেলা গিয়ে কোনো রূপ আনন্দই করা যাবে না, শুধু আদৃশ্যের তীক্ষ্ণ দৃষ্টি আর গুরুগম্ভীর ভাবসাবের জন্য। পড়ন্ত বিকেলের রক্তিম আকাশ, লালচে আকাশের বুকে উড়ে বেড়াচ্ছে নিড়ে ফেরা পাখির দল। ক্লান্ত শ্রান্ত শহরের বুকে জুড়ে ব্যস্ত ভাব। পথে ধুলোর ওড়াউড়ি, মানুষে গিজগিজ করছে। ভিড়ভাট্টায় পা ফেলাও যেন দায়। টিকিট কিনে মেলার গেটে ঢুকতেই রিজবিকে দাঁড়িয়ে থাকতে দেখলো সবাই। অফিস থেকে এসেছে সে। ওর ক্লান্ত মুখ দেখে বোঝা যাচ্ছে। নেহা ভীষণ অবাক। রিজবি ওদেরকে দেখতে পেয়েই এগিয়ে এলো, কিন্তু আদৃশকে দেখেই চুপসে গেল সঙ্গে সঙ্গে। বোকা বোকা গলায় বলল, আসলে একজনের সাথে দেখা করতে এসেছিলাম। আপনারা এখানে? এই এলাম আর কি, ভালোই হলো। নেহার সাথে কিছুটা সময় থেকে যাও। জি। নেহা রোজার হাত চেপে ধরে রাগে কিরমির করলো। ফিহাকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল যেন। ফিহা বিশ্বজয়ী হাসি দিয়ে বলল, নিয়ে যান ভাইয়া, আপনার হবুকে নিয়ে এদিক ওদিক ঘুরে আসুন। আদৃশের সামনে কিছু বলার সুযোগই পেল না নেহা। রিজবি অসহায়ের মতো ওর দিকে হাত বাড়িয়ে দিল। অগত্যা ওর সঙ্গে নেহাকে যেতেই হলো। ওরা যেতেই ফিহা ঈশাকে নিয়ে মেলার ভিড়ে ঢুকে গেল। রোজাকে সঙ্গে যেতে বললই না। এটা করার আরেকটা কারণ আছে। ফিহা জানে আদৃশ রোজাকে এখনো কতটা চায়। রাগ বিভেদ যতই করুক না কেন, অভিমানের পাহাড় ভেঙে গেলে আদৃশ ঠিকই রোজাকে চাইবে। তাছাড়া রোজাও যে ইতিমধ্যে আদৃশকে পছন্দ করে সেটা তো ও নিজেই স্বীকার করেছে। মেলায় এসে দুজনকে স্পেস দেওয়ার জন্য এই সুযোগটা ও কাজে লাগাতে চাইল। সেজন্য ঈশাকে নিয়ে এক প্রকার কেটে পড়লো ওখান থেকে। ওরা চলে যাওয়ার পর রোজা অবাক হয়ে দেখলো আদৃশ ছাড়া ওর পাশে আর কেউ নেই। বুক ডিপ ডিপ করতে লাগলো। লোকটা আবার ওকে ফেলে চলে যাবে নাকি? তাহলে মেলার ভিড়ে ও তো হারিয়েই যাবে। ও গড, কেন যে এসেছিল? জানতোই তো যতটা উৎফুল্ল হয়ে মেলায় এসেছে, আদৃশ নামক ব্যাটা থাকলে সব আনন্দ মাটি হয়ে যাবে। আদৃশ অপলক দৃষ্টি বিনিময়ে দেখলো ওকে। রোজার ইতস্তত ভাবটা মুহূর্তে বেড়ে দ্বিগুণ হয়ে গেল। ঠোঁটে কোণে ফিচেল হাসি হেঁটে আদৃশ রোজাকে বলল, রোবটের মতো দাঁড়িয়ে না থেকে আমার সাথে এসো। বুকের ভেতর দক্ষিণা হাওয়া বয়ে গেল যেন। মৃদু মন্দ হাওয়ায় এক গাছি চুল ওড়ে বারবার ওর মুখের সামনে পড়ছে। রোজা কাঁপতে থাকার দরুন ঠিক করে না পারছে চুলগুলো কানের পেছনে গুঁজে দিতে, আর না পারছে ক্লিপে আটকাতে। বিরক্তিতে ওর মুখ তেতো হয়ে আছে। কোন দুঃখে ওই হিজাব ছাড়া এলো এখানে? মেজাজ বিগড়ে 96 হয়ে যাচ্ছে। তার উপর আদৃশের তুমি করে বলা দেখে গায়ের কাঁপুনিটা যেন থামছেই না। আশ্চর্য, এভাবে কাঁপছো কেন? আমি বাসায় যেতে চাই। এখানে আর এক মুহূর্ত থাকলে আমি মরে যাব। আদৃশ কপালে ভাঁজ ফেলে ওর ডান হাত ধরে ভিড় ঠেলে সামনে এগুতেই জিজ্ঞেস করলো, তুমি করে বলছি কারণ তুমি আমার বয়সে ছোট। অন্য কোনো কারণ ভেবে নেওয়ার প্রয়োজন নেই মিস রোজানু। আদৃশ আগের মতো নেই, পাল্টে গেছে। আচানক রোজার কাঁপুনি থেমে গেল। হতভম্ব দৃষ্টিতে আদৃশের মুখের দিকে চেয়ে রইল। তারপর শক্ত কণ্ঠে বলল, প্রথম অনুভূতি বিনিময় করেছেন আপনি। প্রথম ভালোবাসার কথাটা ব্যক্ত করেছেন আপনি। হুট করে তো ভালোবাসা দেখিয়ে যখন সামান্য ভুল বুঝাবুঝিতে সম্পর্কের তিক্ততা চলে আসে বা মন পরিবর্তন হয়, তখন সেটা যাই হোক, আমার মতে ভালোবাসা নয়। আপনি কোনোদিন রোজানুকে ভালোই বাসেননি মিস্টার আদৃশ। আপনি আগের আদৃশ নেই, পাল্টে গেছেন অনেকটাই। তবে রোজানু ঠিক আগের মতোই আছে। ভালোবাসার সংজ্ঞাটা ওর কাছে বেশ পরিষ্কার। রোজানু কখনোই পাল্টাবে না। রোজানু হুটহাট কারো প্রেমেও পড়তে জানে না। এই বিষয়টা যদি মাথায় রাখেন তাহলে খুবই ভালো হবে ভাইয়া।
প্রেয়সীর মুখ থেকে ভাইয়া শব্দটা যে পাথরের চেয়েও ভারী মনে হয়। আদৌ সেটাও কোনো প্রেয়সী জানে? আদৃশ রোজার হাত ছেড়ে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। পাশে একটা মাটির তৈরি জিনিসপত্র, ফুলদানি আর কাচের শোপিসের দোকান ছিল। রগরগের রাগটা মাথায় চড়ে বসছে। আদৃশ আছাড় দিয়ে দুটো বড় ফুলদানি আর কাচের আয়না ভেঙে তছনছ করে ফেলল। দোকানে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে চিৎকার করে উঠল। আদৃশের অদ্ভুত কাণ্ড দেখে রোজা মিটি হেসে সেখান থেকে চলে এলো। এসেছিল না রোজাকে কথা শোনাতে, পারলো কই? আদৃশ পাল্টাতে পারে, রোজানো কখনোই না। আজ নেহার গায়ে হলুদ। বাড়ি ভর্তি নিমন্ত্রিত অতিথিদের মধ্যে বিয়ের আমেজ ভাবটা বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। হই হুল্লোড়ের মধ্যে দিয়েই বাড়ির সামনের লনে প্যানেলের মধ্যে আয়োজন করা হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠান। ঋগ্বেদের বাড়ি থেকে হলুদের তত্ত্ব এসেছে, সেই সাথে এসেছে নানা প্রকারের মিষ্টান্ন এবং উপহার। এসব নিয়ে সবাই হুড়োহুড়ি করছে। দোতলায় নেহার ঘরে ওকে সাজানো হচ্ছে। হলুদ শাড়ি আর সতেজ ফুল দিয়ে হালকা সাজে বেশ সুন্দর দেখাচ্ছিল ওকে। অন্যান্য মেয়েরা এবং ঈশা ফিহাও শাড়ি পরেছে। রোজার সাজগোজ তেমন পছন্দ করে না বলে শাড়ি পরতে চায়নি। এসবে ওর অনীহা দেখে ফিহা একটু রেগেই বকাঝকা শুরু করে দেয়। অগত্যা মনমরা হয়ে বসে থাকে রোজা। সুহানা শেখ এসে নতুন একটা শাড়ি ধরিয়ে দিলেন রোজার হাতে। ও খানিকটা অবাক হয়েই সুহানা শেখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো,